হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ডিজাইন শিখবো। তো সেই নতুন ডিজাইনটা শেখার জন্য আমাকে প্রথমে দেখতে হবে যে ডিজাইনটা কি আছে। তো ডিজাইন যেটা আছে সেটি এখানে দেখছেন একটি আমি লোগো বানিয়ে রেখেছি। আর নিচে চারটি বক্স আছে। তো আমাদের মেইন যে ফোকাস হলো এই নিচে চারটি বক্স আমাদের বানানো। তো চারটি বক্সে কি কি আছে কমন? তো কমন হলো হাইট আর উইথ দেখছেন যে সেম আছে, বক্স 1 2 3 4। আর প্রত্যেকের একটি বর্ডার আছে। তো আমি একটু বর্ডারটা ডার্ক দিয়েছি কারণ বোঝার সুবিধার জন্য। মেন যে অ্যাকচুয়াল যে ডিজাইন হয় সেখানে কিন্তু এত ডার্ক বর্ডার ইউজ করা হয় না। আর কর্নারগুলো দেখেছেন সামান্য একটু রাউন্ডেড আছে আর নিচে শ্যাডো আছে। তো মেন যে জিনিস আমরা শিখবো সেই এই যে বক্সগুলো আছে, খেয়াল করুন যে বক্সগুলো একজনের পাশে আরেকজন আছে আর সমান ইকুয়ালি গ্যাপ মেনটেন করে। তো সেটা কিভাবে করতে হয়? আর আরেকটা জিনিস, এই বক্সগুলো কিন্তু এইভাবে থাকার কারণ হলো এর মধ্যে ইমেজ থাকবে, অর্থাৎ ইমেজ গ্যালারি বানাবো আমরা। তো গ্যালারি আমরা কিভাবে বানাতে পারি তো সেটা আমরা দেখবো। তো চলুন দেখি, আমরা কোড শুরু করছি। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে মেনু বানানো, তো তার নিচেই আমরা বানাচ্ছি কারণ আমাদের মেনুতে এখনো কাজ বাকি আছে। তো এই ভিডিওটা না দেখলে আমরা মেনুটা বানাতে পারবো না। তো আমি এখানে কমেন্ট আউট করে রেখেছি হেডার স্টার্ট, অর্থাৎ আমরা হেডার এখানে বানিয়েছিলাম। এবার আমি লিখবো যে গ্যালারি স্টার্ট, GALLERY গ্যালারি স্টার্ট। তো আমরা এখানে গ্যালারি স্টার্ট করছি। তো গ্যালারি স্টার্ট করার পরে আমরা এখানে কোড লিখবো। তো ডট GALLERY গ্যালারি এই ব্লক আমরা নাম রাখলাম গ্যালারি ব্লক, কারণ আমরা এই টোটাল যে চারটে বক্স আছে এই চারটে বক্সকে আমরা একটা নির্দিষ্ট একটা বক্সের মধ্যে রাখবো যাতে আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি। তো কোড দেখলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। তো চলুন যে গ্যালারি ব্লকের মধ্যে আমরা চারটে ব্লক নিয়ে নিই। তো ব্লক নেওয়ার জন্য আমরা ডট BLOCK ব্লক অথবা বক্স, আপনারা যা খুশি নাম রাখতে পারেন। আমি এখানে বক্স রাখলাম। আচ্ছা, তো আমার কটা বক্স দরকার ছিল? আমার চারটে বক্স দরকার ছিল। তো আমি ইন্টু 4 লিখে ট্যাব দিলাম। এর প্রথম যে বক্স ছিল তার মধ্যে লেখা ছিল এইভাবে বক্স 1। দ্বিতীয় যে বক্স ছিল তার মধ্যে লেখা ছিল বক্স 2। নেক্সট যে বক্সটা ছিল তার মধ্যে ছিল বক্স 3। আচ্ছা, নেক্সট বক্স ছিল বক্স 4। তো দেখি যে আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখাচ্ছে এটিকে সেভ করার পরে। দেখবেন বক্স 1 2 3 4 এভাবে এসছে। আচ্ছা, তো এবার আমাকে কি করতে হবে? এটা স্টাইলিং শুরু করতে হবে। আমরা এবার থেকে একটু একটু করে সুন্দর করে স্টাইলিং করা শিখবো, যে কিভাবে স্টাইলটা করতে হয়। তো আমরা এখানে আমরা লিখে দিচ্ছি GALLERY গ্যালারি স্টার্ট একই রকম ভাবে। আচ্ছা, আর ওপরে আমাদের ছিল নেভিগেশন স্টার্ট করা ছিল, হেডার স্টার্ট করা ছিল, তো সেটা আমি রেখেছি। তো ঠিক আছে, আমরা এই নামটা কপি করছি কারণ আমি চাইছি যে একই রকম জিনিস মেনটেন করতে, একই রকম স্টাইল মেনটেন করতে, কনসিস্টেন্ট থাকার জন্য সেটা আমাদের করা উচিত সবসময়। কারণ কি? কারণ আমরা এখানে হেডার স্টার্ট সব বড় হাতে লিখেছিলাম। এটা কোডের উপরে কোনো এফেক্ট করবে না, কিন্তু জাস্ট নিজস্ব একটা স্টাইল এটা, যে এটা মেনে চলা উচিত। তো এই যে গ্যালারি ব্লক যেটা আছে সেই গ্যালারি ব্লকটাকে আমি প্রথমে কপি করলাম। কপি করে আমি এখানে এসে পেস্ট করলাম, কিন্তু পেস্ট করার আগে আমার যেহেতু গ্যালারি ব্লক একটি ক্লাস, তো সেই জন্য আমাকে ডটটাকে এখানে অবশ্যই দিতে হবে। দিয়ে আমি সবার প্রথমে চাইছি যে পুরো যে আমার প্রজেক্টটা আছে পুরো প্রজেক্টটা আমার উইথ হবে 1000 পিক্সেলের মধ্যে থাকবে। আর এর অবশ্যই মার্জিন 0 অটো। মার্জিন 0 অটো কেন? মার্জিন 0 অটো এই কারণে, কোনো ডিসপ্লে যদি ব্লক হয়, অর্থাৎ ব্লক লেভেল এলিমেন্টের যদি নির্দিষ্ট কোনো উইথ থাকে, তো তার মার্জিন 0 অটো করার জন্য সেই ব্লকটি পেজের সম্পূর্ণ মাঝখানে চলে আসে। আর ডান দিক বা দিকে যে মার্জিন সেটাকে কন্ট্রোল করে ব্রাউজার, যে কতটা দেওয়া উচিত কতটা দেওয়া উচিত নয় সেটা ব্রাউজার মেনটেন করবে, আমাদের ভাবার দরকার নেই। আর আমি এখানে জাস্ট বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার এই মুহূর্তের জন্য আমি লাইট ব্লু দিয়ে রাখলাম, যাতে আমরা বুঝতে পারি যে গ্যালারি ব্লকটা কতদূর যাচ্ছে। ওকে, তো এই যে আমার দেখছেন যে পেজের মাঝখানে চলে এসছে পুরো ব্লকটা। এবার আমাকে এই যে বক্স যেগুলো আছে সেই বক্সের ডিজাইন করতে হবে। তো এই মুহূর্তে আমি জানি না যে বক্সের উইথ কতটা আছে। তো আমি একটা কাজ করছি যে উইথ যেগুলো আছে আমি চাইছি যে এই যে গ্যালারি ব্লক যেটা আছে সেটাকে আগে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে যে ডট বক্স আমরা লিখেছিলাম না, এই যে ডট বক্স, সেগুলোর একটা নির্দিষ্ট উইথ দিচ্ছি। সাপোজ উইথ আমার এখানে আছে, তো আমি যদি 1000 পিক্সেল যেটা আছে 1000 পিক্সেলটাকে সমান চারটে ভাগে ভাগ করতে চাই, তো 1000 পিক্সেলটাকে আমি ধরলাম যে 1000 পিক্সেল মানে হলো 100%। ওকে, যে এই পুরোটা
আমি যদি পার্সেন্টেজে হিসাব করি তো ম্যাথমেটিক্যাল একটু বিষয় আসবে এর মধ্যে, আপনাকে পার্সেন্টেজ ব্যাপারটা বুঝতে হবে যে টোটালটা যদি আমার 100% হয়, টোটালটা যদি আমার 100% হয়, সেটাকে যদি সমান 4 ভাগে ভাগ করি, সরি, টোটালটা যদি আমার 100% হয় সেটাকে সমান 4 ভাগে যদি ভাগ করি, তাহলে এক এক ভাগে আমার কতগুলো পার্ট পড়ছে? 25%, তাই না? তো 25% আমি এখানে দিলাম। আমরা পার্সেন্টেজেও এইভাবে ভ্যালু দিতে পারি, 25%। আর এর হাইট দিচ্ছি, হাইটটা আমাদের নিজেদের পছন্দ মতন আমরা দিয়ে দিচ্ছি যে 300 পিক্সেল। আচ্ছা, ওকে। আর অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হোয়াইট, FFF, হোয়াইট দেওয়ার পর চলুন দেখি এবার কেমন লাগছে দেখতে। আচ্ছা, পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন যে পরপর পরপর বক্সগুলো এসছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে বক্সগুলো কত দূর এর রেঞ্জ, সেই জন্য আমাকে বর্ডার দিতে হবে। আমি এখানে দিলাম বর্ডার 1 পিক্সেল, সলিড 666, অর্থাৎ 666 হলো একটি গ্রে কালার, ওকে। আর বর্ডার রেডিয়াস দরকার, কারণ আমি বলেছিলাম যে আমাদের বর্ডার গুলো, অর্থাৎ বক্সের কর্নারগুলোকে আমাকে একটু রাউন্ড শেপের বানাতে হবে, তো সেই জন্য আমি দিলাম 5 পিক্সেল। খুব কম দেবেন সবসময় বর্ডার, কারণ এর থেকে বেশি 3 পিক্সেল 5 পিক্সেলের বেশি ইউজ করবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। আচ্ছা, এরপরে একটু বক্স শ্যাডো আছে। বক্স শ্যাডো আমরা এখনো শিখিনি, আমি শুধু বলেছিলাম যে বক্স শ্যাডোর যে ভ্যালুগুলো আমি লিখছি সেইভাবে ভ্যালুগুলো লেখার চেষ্টা করবেন। বক্স শ্যাডো নিয়ে আমরা আলাদা করে ভিডিওতে আলোচনা করব। আমার উদ্দেশ্য এমন নয় যে জাস্ট মুখস্থ করিয়ে দিচ্ছি আপনাকে, সেটা মুখস্থ করতে হবে এমন নয়। আমি চাইছি যে পুরো জিনিসটাকে বুঝুন, ঠিক আছে? তারপর নিজে থেকে লিখুন যে কেন আমি অন্যের ভরসায় থাকবো, তাই না? যে কে কোথায় কি ভ্যালু লিখে দিয়েছে সেটিকে আমি কপি পেস্ট করছি, তারপরে আমি লিখে দিচ্ছি, এমন নয়, এমন হওয়া উচিত না। কোডিং করছি মানে আমাকে ম্যাথমেটিক্যাল টার্ম, আপনি কত অঙ্ক শিখবেন, তাই না? সেটা তো সম্ভব নয় আমি সমস্ত অঙ্ক শিখে ফেলবো, কিন্তু আমি যদি সূত্রটা জানি, আমি যদি ফর্মুলাটা জেনে যাই, তাহলে কিন্তু আমি যে কোনো অঙ্ক সলভ করতে পারবো। তো কোডিংটাও এরকম, যে কিভাবে কাজ করছে সেটা আমি শিখে নিই, ওকে। তো সেটা শেখার পরে আমার যে কোনো প্রফেশনাল ওয়েবসাইট আমি বানাতে পারবো, তো আমাদের উদ্দেশ্য সেটাই। আচ্ছা, এবার আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখবেন যে সুন্দর একটি হালকা শ্যাডো এসছে, কিন্তু এগুলো তো পাশাপাশি আসেনি। এবার আসছে আসল জিনিস। তো দেখুন যে পাশাপাশি আনার জন্য আমরা যে আজকে টপিকটা শিখবো, সেই টপিকটা হলো ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স জিনিসটা কি? ডিসপ্লে ফ্লেক্স হলো কোনো জিনিসকে একের বেশি এলিমেন্টকে পজিশন করার জন্য কাজে লাগে, অর্থাৎ পাশাপাশি নিয়ে যেতে কাজে লাগে। আবার এই জিনিসটাকে যদি পাশাপাশি থাকে তাহলে একে অপরের নিচে নিয়ে আসতে কাজে লাগে। তো আমরা একটা আমাদের কাজের জন্য আমরা এই ভিডিওটি কেন বানিয়েছিলাম? আমরা এই নেভিগেশনটি বানানোর জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। সেই জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্সটা এই মুহূর্তে ততটুকুই আমরা শিখবো, যতটুকু শেখার পর আমরা এই নেভিগেশনটা বানিয়ে ফেলতে পারবো, ঠিক ততটুকু। এই ডিসপ্লে ফ্লেক্স জিনিসটি হিউজ, ওকে। তো এটা অনেক বড় জিনিস, আপনাদের ভয় পাওয়ানোর জন্য এরকম বলছি না, কারণ এটা সত্যি সত্যি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটার জন্য আমার ডেডিকেটেডলি আরো ভিডিও বানাতে হবে, সেখানে গিয়ে আপনারা আরো ইন ডিটেলস জানতে পারবেন। কিন্তু এই মুহূর্তের জন্য আমরা শুধু নেভিগেশনটা কিভাবে রেডি করতে পারি সেটা শেখার জন্য এই বক্সটা বানানো শিখছি। আচ্ছা, তো আমাকে প্রথমে লিখতে হবে ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্সটা কোথায় লিখছি এটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমি যখন ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে ইনলাইন শিখেছিলাম, তখন একটু খেয়াল করে দেখবেন আমরা যে ডিভের ওপরে বা যে এলিমেন্টের ওপরে আমরা টার্গেট করেছিলাম, যে যেমন অ্যাঙ্কারে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক লিখেছিলাম, বা এলআইতে এলআইতে আমি এলআই গুলোকে ইনলাইন ব্লক বানিয়েছিলাম, তো সেটার ওপরেই কাজ করেছিল। অর্থাৎ যে এলিমেন্টের ওপরে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক বা ব্লক করতে চাইছি সেই এলিমেন্টের ওপরেই কাজ করেছিল। কিন্তু এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমি যদি প্যারেন্টের ওপরে লিখি, প্যারেন্টের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স লিখি, তাহলে এফেক্ট পড়বে তার চাইল্ডের মধ্যে, ওকে। তো ডিসপ্লে ফ্লেক্সের সঙ্গে ব্লক বা ইনলাইনের এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট একটি ডিফারেন্স, যে ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে সেই এলিমেন্টের ওপরেই এফেক্ট পড়ে, কিন্তু ডিসপ্লে ফ্লেক্সের ক্ষেত্রে প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স লিখলে চাইল্ডের ওপরে এফেক্ট পড়ে, ওকে। তো দেখি যে বিষয়টা কি, যে বিষয়টা হলো যে ডিসপ্লে ফ্লেক্স আমরা যখনই লিখেছি কোথায়, আচ্ছা এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স লিখেছিলাম। তো ডিসপ্লে ফ্লেক্স লেখার পরে চাইল্ড অর্থাৎ বক্সগুলোর কি এফেক্ট হয়েছে সেটা দেখি। আমরা ব্লুতে লিখেছিলাম ডিসপ্লে ফ্লেক্স, তার জন্য হোয়াইট বক্সগুলোর উপরে কি এফেক্ট পড়েছে দেখবেন যে অটোমেটিক্যালি এগুলো কিন্তু পাশাপাশি চলে এসছে। কত সুন্দর নয়? আচ্ছা আচ্ছা, এবার দেখুন যে এখান থেকে ব্লু যে অংশটা সেটা হয়তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে, তো
তো ব্লু অংশটা কিন্তু আছে, এটা কিন্তু চলে যায়নি, সেটা বোঝার জন্য আমি এখানে সামান্য প্যাডিং দিচ্ছি। আচ্ছা, প্যাডিং আমি ওপরে দিলাম 50 পিক্সেল, রাইট লেফটে 0 রাখছি, সেভ করলাম। দেখেছেন যে কত সুন্দরভাবে এগুলো ওপর নিচে প্যাডিং পেয়েছে, বোঝা যাচ্ছে যে ব্লু বক্সগুলো এই বক্সগুলোকে ধরে রেখেছে। আচ্ছা, এর মাঝখানে আমার কিন্তু গ্যাপ ছিল ডিজাইনে, তাই না? এই গ্যাপগুলোকে আমাকে দিতে হলে তো স্বাভাবিকভাবে খেয়াল রাখুন, আমি যদি 100% আমি কোডে দেখাচ্ছি, যদি আমার 100%টাকে আমি সমান 4টে ভাগে ভাগ করি, 25-25-25, তাহলে অবভিয়াসলি এর মাঝখানে গ্যাপ থাকার কথা না, কারণ 4 × 25, 4 25 100 আমার কমপ্লিট, তাহলে জায়গা কেন থাকবে মাঝখানে, তাই না? এটা সিম্পল ম্যাথ। কিন্তু গ্যাপ তৈরি করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, বক্সগুলোকে একটু ছোট সাইজের বানাতে হবে, তাহলে কিছুটা অংশ আমাদের হাতে থাকবে। যেমন আমি 25 পিক্সেল না করে আমি যদি এইটাকে 20% করি, তাহলে 4 × 20 কত হবে, 80, তাহলে আমার হাতে কত পড়ে থাকবে, আরো 20 পিক্সেল পড়ে থাকবে, সেই 20 পিক্সেলটা এখানে ম্যানেজ হয়ে যাবে। তো দেখেছেন যে এরা নিজেরা 20 20 20 20 80, আর এখানে আরেকটা কিন্তু এরকম সেম সাইজের বক্স আরেকটা এখানে প্লেস করা যাবে, কিন্তু সেই জায়গাটা ফাঁকা পড়ে আছে কারণ ডিভ আমার এখানে নেই। তো আমরা যদি এখানে একটা ডিভ বাড়িয়ে দিই, কন্ট্রোল ডি প্রেস করে যদি আমি একটা ডিভ বাড়িয়ে দিই, এখানে যদি 5 লিখে দিই, তাহলে এখন দেখবেন যে এখানে কিন্তু আবার সেই জায়গাটা ফিল হয়ে গেছে, তাই না? তো এই যে বক্সটা, আমি তো শেষের বক্সটা চাইছি না, কারণ আমাদের ডিজাইনে কি ছিল, 4টে বক্স ছিল। তো এই জায়গাটাকে আমরা ইউজ করব এই গ্যাপটা বানানোর জন্য। কিভাবে? তো আমি শেষের বক্সটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে এখানে আমি যে ডিসপ্লে ফ্লেক্স লিখেছি এই মুহূর্তের জন্য, আমি যে প্রপার্টিগুলো লিখছি সেই প্রপার্টিগুলো ভালো করে শিখে নিন, বুঝে নিন। জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্টের অনেকগুলো ভ্যালু আছে, তার মধ্যে আমি চাইছি স্পেস বিটুইন। স্পেস বিটুইন যদি লিখি, যেমন এটার নাম তেমনই এটার কাজ। দেখেছেন আমি ডিসপ্লে বক্স 5কে ডিলিট করে দিয়েছিলাম, সেই জন্য 4টেই রয়েছে। এর মাঝখানে কিন্তু সমানভাবে গ্যাপগুলো, ইকুয়ালি যে গ্যাপগুলো সেগুলো মেনটেন করেছে। ওকে, তো দেখছেন যে এটা তাহলে আমরা কত সহজে এটাকে বানিয়ে ফেললাম এখানে, তাই না? আচ্ছা, নেক্সট যে বিষয়টি, সেই বিষয়টি হলো আমরা কিন্তু এখন যদি এখানে 22% করি বক্সগুলোকে আরেকটু বড় করার জন্য, তাহলেও কিন্তু আমাদের হাতে কিছুটা জায়গা থাকবে এখানে। আচ্ছা, নেক্সট হলো এছাড়া আমাদের স্পেস বিটুইন ছাড়া আরো অপশন আছে। আমরা যদি লিখি স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড যদি আমরা লিখি, অ্যারাউন্ড যেমন নাম তেমনই কাম। তো আমি এটা এইভাবে বলি যে যেমন নাম তেমন কাম, স্পেস অ্যারাউন্ড মানে এর চারিদিকে জায়গা পাবে। দেখছেন যে চারিদিকে সুন্দরভাবে জায়গাটাকে এ মেনটেন করছে। আচ্ছা, এছাড়াও কি আছে, স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড ছাড়াও আমার কাছে কিন্তু সেন্টার আছে। তো এই সেন্টারটা দেখবেন যে সমস্ত কিছু সেন্টারে চলে এসছে, কিন্তু অবভিয়াসলি দেখতে ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আগের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই ইউজ করব, স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড দিলে জিনিসটি দেখতে সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, এবার আরেকটা টপিক, আমাদের পাশাপাশি বক্সগুলো চলে এসছে, কিন্তু এই যে বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4, এই যে নামগুলো, এই যে টার্মগুলো, সেগুলো পেজের অর্থাৎ বক্সের সেন্টারে নেই। তো সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য এই যে বক্স আছে না, বক্সে সবার প্রথমে আমাকে লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টারের পরে আমি যদি এখন রিফ্রেশ করি, দেখবেন যে সেন্টার এসছে, কিন্তু ওপর নিচে সেন্টার হয়নি। ওপর নিচে যদি আমাকে সেন্টারে করতে হয়, এরকম পজিশনে আনতে হয়, তাহলে আমাকে এই যে টপিকটা, এই টপিকটা আমরা আগের দিনও একটা ভিডিওতে দেখেছিলাম। তো আমাকে লাইন হাইট ইউজ করতে হবে। লাইন হাইট ইউজ করছি কারণ এই ডিভের মধ্যে আমরা ডাইরেক্ট লিখেছিলাম বক্স 1, বক্স 2, বক্স 3। তো লাইন হাইট এখানে কত আছে, কত লিখবো, এর যে হাইট আছে না, এই যে বক্সের যে হাইট আছে, বক্সের হাইট থাকলে তবেই কিন্তু এটা কাজ করবে সঠিকভাবে। তো হাইট 300 আছে, আমাকে এখানে 300 পিক্সেল হাইট লিখে দিতে হবে। আচ্ছা, 300 পিক্সেল আমি যদি লিখি লাইন হাইট, তাহলে এখন দেখবেন যে এই লেখা টেক্সটগুলো সম্পূর্ণভাবে মাঝখানে চলে এলো। আচ্ছা, তো আমি পুরো বিষয়টাকে একবার রিভাইজ করে দিচ্ছি। আমাদের যে ব্লু বক্সটা আছে, সেই ব্লু বক্সটা হলো আমাদের গ্যালারি ব্লক। গ্যালারি ব্লকের মধ্যে আমাদের 4টে ইমেজ আছে, এগুলো আমরা ধরে নিচ্ছি ইমেজ। তো এই ইমেজগুলোকে আমরা কি করেছি, পাশাপাশি আনার চেষ্টা করছি। আমরা যখন ডিভ লিখেছিলাম, তো ডিভ লেখার জন্য কি হয়েছে, আমি এখানে ইন্সপেক্ট করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যে আমি যদি ইন্সপেক্ট করি, দেখবেন যে এখানে যে ডিভগুলো ছিল, সেই ডিভগুলো কিন্তু বক্স 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 বক্স, 4টে বক্স। যেহেতু ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট, তো ব্লক লেভেল এলিমেন্টে কি হয় যে এরা একে অপরের নিচে নিচে চলে আসে, কারণ পুরো লাইন ব্লক করে দেয়।
সেই জন্য আমরা কি করেছি, এই যে গ্যালারি ব্লক অর্থাৎ বক্সগুলো যে ব্লকের মধ্যে রয়েছে, এর যে প্যারেন্ট আছে, ঠিক আছে, এর যে ফাদার আছে, তো তাকে আমরা কি করেছি, আমি যদি গ্যালারি ব্লকে ক্লিক করি দেখবেন যে এই যে ডিসপ্লে ফ্লেক্স লিখেছি, ডিসপ্লে ফ্লেক্সটাকে আমি যদি বন্ধ করি দেখবেন এরা আবার সেই ওপর নিচে চলে এসছে, এরা ব্লক লেভেল এলিমেন্ট হয়ে গেছে, তাই না? তো সেটাকে আমাকে অন করতে হবে প্রথমে। আচ্ছা, এটা অন করার পরে দেখবেন যে এখন পাশাপাশি চলে এসছে। আর এর মাঝখানে সুন্দর যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা কি জন্য হয়েছে, এই জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইনের জন্য। আচ্ছা, আমরা যদি আপনারা যদি ব্রাউজারে আসেন তাহলেও দেখতে পাবেন যে এখানে যদি আমি ক্লিক করে যদি এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পরে সেন্টার, এন্ড, ফ্লেক্স স্টার্ট, এরকম বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলো আপনারা নিজেরাও দেখতে পারবেন এভাবে চেঞ্জ করে করে যে আর কি কি ভ্যালুস রয়েছে। এছাড়াও আপনাদেরকে আগেও বলেছি শুরুতে যে আমরা ডিসপ্লে ফ্লেক্সের ওপরে ডেডিকেটেডলি একদম সেপারেট ভাবে একটা সুন্দর ভিডিও বানাবো, যেখান থেকে আপনাদের ডিসপ্লে ফ্লেক্স নিয়ে কোনো সমস্যা থাকবে না, আর আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। এরকম ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে শুধুমাত্র এক্সাম্পল দেওয়া থাকে, যার জন্য জাস্ট প্রপার্টি কি আছে, এর ভ্যালুস কি আছে সেগুলোকে বলে শেষ করে দেওয়া হয়, তো সেখানে ক্লিয়ার হয় না বিষয়গুলো। তো আমরা চেষ্টা করবো যে প্র্যাকটিক্যাল ইউজ কোথায় হয়, প্র্যাকটিক্যালি যে ডিজাইনগুলো, সেই ডিজাইন বানিয়ে তারপরে আমরা শেখার চেষ্টা করব। তাহলে কি হবে যে আমাদের কোড ভ্যালু প্রপার্টিগুলো শেখা হয়ে যাবে, আর ইউজ কোথায় করব সেটাও শেখা হয়ে যাবে। সবসময় অ্যাপ্লিকেশনটা জানার চেষ্টা করবেন যে অ্যাপ্লিকেশন কোথায়, এর অ্যাপ্লাইটা আমি কোথায় করব। যদি আমি অ্যাপ্লাই না শিখতে পারি তাহলে কিন্তু আমার যে শেখাটা সেই শেখাটাই বৃথা হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি ম্যাথের অনেক ফর্মুলা জানি, কিন্তু কোথায় অ্যাপ্লাই করতে হয়, বাস্তব জীবনে কোথায় কাজে লাগে, সেটা যদি আমাদের না জানা থাকে তাহলে পুরোটাই বৃথা। তো আজকে আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও যথারীতি দেখছেন যে অনেকটাই বড় হয়ে গেছে। তো আমাদের এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারেন, শিখে থাকেন, তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো যদি আপনাদের মতামত থাকে ভিডিও সম্পর্কে, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কমেন্ট সেকশনে কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আর প্রত্যেকেই আমি পার্সোনালি রিপ্লাই করি। আর আপনাদের যদি কোনো ভিডিও সম্পর্কে রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।